সিনেমার একদম শুরুতে আমরা কাংমো নামের একজন অত্যন্ত সহজ সরল মানুষকে দেখতে পাই। তার পুলিশ বউ মিনসুন যখন ঘুমিয়েছিল তখন তার মানিব্যাগ থেকে চুপি চুপি টাকা চুরি করার চেষ্টা করে, কিন্তু মিনসুন ঘুমন্ত অবস্থায় থাকলেও সব টের পেয়ে যায় এবং তাকে পাকড়াও করে জিজ্ঞেস করে যে এত টাকা দিয়ে কি করবে। কাংমো তখন উত্তর দেয় এই টাকাগুলো জমিয়ে সে তাদের দুজনকে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছে। আসলে কাংমো হলো একজন ঘরজামাই বা হাউস হাজব্যান্ড। সে সারাদিন বাড়িতে থেকে রান্নাবান্না, ঘর পরিষ্কার আর কাপড় ধোয়ার মতো সব ধরনের কাজ একাই সামলায়। সে তার বউ মিনসুনকে এতটাই ভয় পায় যে তার সামনে ঠিকমতো কোনো কথাই বলতে পারে না। মিনসুন হলো একজন অত্যন্ত মেধাবী এবং তুখোর ডিটেকটিভ অফিসার। সে তার এই সহজ সরল স্বামীকে লটারির মতো মনে করে, কারণ বর্তমান যুগে এমন হুকুম তামিল করা স্বামী পাওয়া প্রায় অসম্ভব। কাংমো যেমনই হোক না কেন, তারা তাদের দাম্পত্য জীবন নিয়ে কিন্তু বেশ সুখী। মিনসুন সকালে তার হাজব্যান্ডের হাতে রান্না করা খাবার খেয়ে যখন অফিসের দিকে রওনা দেয় তখন সে ভুল করে কিছু জিনিস বাড়িতেই ফেলে যায়। কাংমো তখন দৌড়ে গিয়ে মিনসুনের গাড়ি থামায় এবং সে জিনিসগুলো তাকে বুঝিয়ে দিয়ে নিজের ডিটেকটিভ বউকে স্যালুট দেয়। পুলিশ বউ বলে কথা, তাই কাংমো তাকে বেশ সমীহ করেই চলে। মিনসুন তার অফিসে পৌঁছে ঊর্ধ্বতন অফিসার কাংগোকে সাং নামের এক কুখ্যাত মাদক ডিলারের ছবি দেখায়। সে জানায় এই সাং পুরো কোরিয়া জুড়ে মাদকের জাল বিছিয়েছে, কিন্তু সব কিছুকে স্বাভাবিক দেখানোর জন্য সে মাদকের ব্যবসার পাশাপাশি আড়ালে পুরনো গাড়ি বিক্রির কারবারও করছে। এমন সময় মিসুনের বস কাঙ্গো তার জুনিয়র সহকারী ডঙ্গুকে মিসুনের প্রশংসা করে বলতে থাকে যে মিসুন খুবই বুদ্ধিমান একজন পুলিশ অফিসার। সে যে কেস একবার হাতে নেয় তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে সেটা সফল করে ছাড়ে। মিনসুন তখন তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সাংয়ের 3 সপ্তাহ আগের একটি বিশেষ SMS সবাইকে দেখায়। সে ব্যাখ্যা করে যে সাং মাদক চালানোর সময় কৌশলে পুরনো গাড়ির কার্ড দিয়ে SMS পাঠায়। সেখানে লাইসেন্স প্লেটের প্রথম 2 সংখ্যা দিয়ে মাদকের পরিমাণ আর শেষের 4 সংখ্যা দিয়ে তারিখ বোঝানো হয়। সবাই যখন এই অবাক করা তথ্য জানতে পারে তখন সেই ঊর্ধ্বতন অফিসার সাংকে দ্রুত গ্রেফতার করার নির্দেশ দেন। ঠিক সেই মুহূর্তেই মিনসুনের এক সহকর্মী পুলিশ অফিসারের কাছে একটি ড্রাগ ডিলারের ক্লোন করা SMS আসে। এই SMSটা দেখতে ঠিক সেই রকমই ছিল যেমনটা সাং তার মাদক ডিলারদের পাঠাতো। এই SMS দেখে মিনসুন নিশ্চিত হয়ে যায় যে এটি সাংয়েরই কাজ। মিনসুন তখন তার টিমের লোকদের সতর্ক করে বলে যে সাংয়ের লোকজনদের সাথে শুধু অস্ত্র দিয়ে লড়াই করে পারা যাবে না, তাই তাদের বড় একটি ব্যাকআপ টিম সাথে নিয়ে যেতে হবে। প্রস্তুতি নিয়ে তারা সবাই সাংকে ধরার জন্য তার ডেরায় চলে আসে। সেখানে যাওয়ার পর সাংয়ের লোকেরা মিনসুনকে ভেতরে ঢুকতে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মিনসুন দমে যাওয়ার পাত্র নয়। সে সাংয়ের লোকদের পিটিয়ে সরাসরি সাংয়ের ঘরের ভেতরে ঢুকে যায়। সে সাংয়ের মুখোমুখি দাঁড়িয়ে তাকে বলে তোর অ্যাটিটিউড দেখে আমার খুবই পছন্দ হয়েছে, তো এখন বল তুই সেই মাদকগুলো কোথায় লুকিয়ে রেখেছিস। সাং তখন বেশ ধূর্ততার সাথে উত্তর দেয় যে এত দূর থেকে যখন কষ্ট করে চলে এসেছ তখন তুমি নিজেই খুঁজে নাও। মিসুন বুঝতে পারে সাংয়ের মুখ থেকে কথা বের করা অত সহজ হবে না, তাই সে ঘরটাকে খুব ভালো করে দেখতে শুরু করে যে সেখানে কোনো ক্লু পাওয়া যায় কিনা। হুট করে টেবিলের উপর রাখা একটা কাগজ মিসুনের নজর কাড়ে। সে ওই কাগজের উপর হাত দিয়ে অনুভব করে যে সেখানে কিছু একটা লেখা আছে যা খালি চোখে দেখা যাচ্ছে না। মিসুন তখন বুদ্ধি খাটিয়ে লুকিয়ে একটা পেন্সিল দিয়ে ওই কাগজের উপর ড্রয়িং করতে থাকে। এতে কাগজের উপর কিছু সংখ্যা পরিষ্কারভাবে ভেসে ওঠে। মিনসুন নিশ্চিত হয় যে এটি একটি গাড়ির প্লেট নম্বর এবং ওই গাড়িতে সাং আজকের ক্লায়েন্টদের জন্য মাদক লুকিয়ে রেখেছে। সে কৌশলে ওই কাগজটি তার সহকর্মীর হাতে দিয়ে ইশারায় গাড়িটি খুঁজে বের করতে বলে। মিনসুনের কথা মতো সহকর্মীরা খুঁজতে গিয়ে ঠিক ওই নম্বর প্লেটের গাড়িটি দেখতে পায়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে তারা প্রচুর ড্রাগস বা মাদক খুঁজে পায়। এই খবর পাওয়ার পর মিসুন সাংয়ের লোকজনদের আচ্ছা করে পিটিয়ে থানায় নিয়ে যায়। এই বড় কেস সাকসেস করার খুশিতে মিনসুন তার বস আর 2 সহকর্মীকে নিয়ে নিজের বাসায় পার্টির আয়োজন করে। কাংমো তখন তার বউয়ের এইসব বীরত্ব আর দাপট দেখে মনে মনে হাসতে থাকে। এরপর সিনেমার দৃশ্য পুরোপুরি বদলে যায়। সেখানে আমরা বেকসুন নামের একটি মেয়েকে দেখতে পাই। সে একটি লকারের মধ্যে একটি পেন ড্রাইভ আর অ্যাকাউন্ট ফাইল রেখে যাওয়ার সময় কিছু গুন্ডা তাকে ধাওয়া করে। বেকসুন প্রাণ বাঁচাতে দৌড়ে ছাদের উপর চলে আসে। তখন ওই গুন্ডারা পেছন থেকে বেকসুনকে প্রচণ্ড আঘাত করে, কিন্তু বেকসুন দমে না গিয়ে উল্টো তাদের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে গুলি চালায়। লড়াইয়ের এক পর্যায়ে সে ছাদ থেকে লাফ দিয়ে নিচের একটি গাড়ির উপর পড়ে যায়। এতে তার মাথায় মারাত্মক চোট লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। এরপর গুন্ডারা তাকে আবারও গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ সেখানে পৌঁছালে এই কেসটির তদন্তের দায়িত্ব মিসুনকে দেওয়া হয়। মিসুন সেখানে ইনভেস্টিগেশন করে জানতে পারে যে বেকসুন নামের এই মেয়েটি এখনও বেঁচে আছে, তবে যারা এই হামলা করেছে তারা পেশাদার খুনি
এবং প্রমাণ নষ্ট করার জন্য তারা আশেপাশের সব সিসিটিভি ক্যামেরার তার ছিঁড়ে ফেলেছে। মিনসুন তার টিমের ডংসো নামের সহকর্মীকে নির্দেশ দেয় যে যেন গণমাধ্যম বা মিডিয়াকে জানিয়ে দেয় বেকসুন নামের মেয়েটি মারা গেছে। আসলে খুনিরা যদি জানতে পারে বেকসুন এখনও বেঁচে আছে, তবে তারা তাকে হাসপাতালেও শেষ করে দেওয়ার চেষ্টা করবে। এরপর আমরা কাংমুকে দেখতে পাই, যে একটি বাজারে নিজের মতো সবজি কিনছে। ঠিক তখনই তার পাশ দিয়ে হিজু নামের একটি মেয়ে দৌড়ে যাওয়ার সময় অন্য একজনের সাথে ধাক্কা লাগে এবং সেই মেয়েটি নিচে পড়ে যায়। কাংমু অবাক হয়ে হিজুর দিকে তাকিয়ে থাকে। হিজুর পেছনে একদল গুন্ডা তাকে ধাওয়া করছিল এবং তাদের ভয়ে হিজু পালানোর চেষ্টা করছিল। গুন্ডারা যখন হিজুকে প্রায় ধরেই ফেলেছে, তখন কেউ একজন এসে ওই সব গুন্ডাদের আচ্ছা করে মারতে শুরু করে। আর অবাক করার বিষয় হলো, ওই শক্তিশালী গুন্ডাদের যে পেটাচ্ছে সে আর কেউ নয়, মিসুনের সেই অতি সাধারণ আর ভোলা ভোলা স্বামী কাংমো। মারামারির পর কাংমো যখন হিজুর পড়ে যাওয়া পার্সটি তুলতে যায়, তখন সে লক্ষ্য করে যে হিজু আসলে অন্তঃসত্ত্বা। হিজু আর কাংমোর কথা থেকে বোঝা যায় তারা একে অপরের আগে থেকেই পরিচিত। কাংমো কেন গুন্ডারা তাকে ধাওয়া করছে জানতে চাইলে হিজু প্রথমে এড়িয়ে যায়, কিন্তু পরে জানায় যে তার স্বামী জুসাং নিখোঁজ এবং এর পেছনে হয়তো এই লোকগুলোই জড়িত। এখন তারা হিজুকেও মেরে ফেলতে চাইছে। হিজু আর কাংমো যখন রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলছিল, ঠিক তখনই মিসুনের দুই সহকর্মী রাস্তার ওপার থেকে তাদের দেখে ফেলে। কাংমোকে অন্য একটি মেয়ের সাথে এত ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখে তারা ধরে নেয় যে কাংমো বোধহয় তার পুলিশ বউকে ফাঁকি দিয়ে অন্য কোনো মেয়ের সাথে পরকীয়া করছে। তারা এই ঘটনার কথা মিসুনকে না জানিয়ে সরাসরি তাদের অফিসে গিয়ে বসের কাছে নালিশ করে যে মিসুনের হাজব্যান্ড মিসুনকে ঠকিয়ে অন্য একটি মেয়ের সাথে প্রেম করছে। রেকর্ডিং রুমের ভিতরে বসে মিসুন তার ওই দুই সহকর্মীর সব কথা শুনতে পায়। সে সেখান থেকে বেরিয়ে এসে তাদের জিজ্ঞেস করে, তোমরা কি নিশ্চিত যে ওটা আমার ওই স্বামী ছিল? কাংমো তোমাদের কত আদর যত্ন করে খাওয়ায়, আর তোমরা কিনা তার বিরুদ্ধে গিয়ে এত বড় একটা কথা বললে? এদিকে কাংমো একটি ক্লিনিকে গিয়ে এক বৃদ্ধ লোকের কাছ থেকে একটি বাক্স নিয়ে আসে। বৃদ্ধ লোকটি তাকে জিজ্ঞেস করে যে সে কি আবারও নিজের পুরনো কাজে ফিরছে কিনা। কাংমো জানায় যে পুরনো স্মৃতিগুলো দেখার জন্যই সে এই বাক্সটি নিয়েছে। অন্যদিকে মিনসুন তার সহকর্মীদের কথা বিশ্বাস না করে বাড়িতে ফিরে আসে এবং দেখে কাংমো ঘুমিয়ে পড়েছে। সে কাংমোর মানিব্যাগে কোনো টাকা দেখতে না পেয়ে সেখানে কিছু টাকা রেখে নিজেও ঘুমিয়ে পড়ে। রাত যখন গভীর হয়, কাংমো চুপি চুপি সেই বাক্সটি খোলে। ভেতর থেকে একটি পিস্তল, কিছু পাসপোর্ট এবং সবশেষে একটি অ্যালবাম বের করে দেখতে থাকে। সেখানে কাংমো, হিজু, হিজুর স্বামী জুসাং এবং গুমশক নামের 4 জন স্পেশাল এজেন্টের ছবি ছিল, যা কাংমো তার বউ মিনসুনের কাছ থেকে এতদিন লুকিয়ে রেখেছিল। ঠিক এই মুহূর্তে সিনেমার দৃশ্য 6 বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে দেখা যায় কাংমো ছিল কোরিয়া সার্ভিস ইন্টেলিজেন্স স্পেশাল এজেন্টদের চিফ। সেই সময় কাংমো আর তার টিম রাশিয়ার ভ্লাদিভস্তক বন্দরে একটি গোপন মিশনে গিয়েছিল। হেড অফিস থেকে তাদের জানানো হয়েছিল যে একটি জাহাজে করে মাফিয়ারা অবৈধ অস্ত্র প্রচার করছে। সেই জাহাজটি আটকানোর জন্যই কাংমো, হিজু, জুনসাং এবং গুমশককে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ওই মাফিয়া দলটি আগে থেকেই জানত যে তাদের ধরার জন্য স্পেশাল ফোর্স ওত পেতে আছে। আসলে কাংমোর টিমের মধ্যেই কোনো এক গুপ্তঘাতক ছিল, যে মাফিয়াদের সব খবর পৌঁছে দিচ্ছিল, কিন্তু সেই বিশ্বাসঘাতক কে ছিল তা কেউই জানত না। মাফিয়ারা তখন পরিকল্পনা করে ওই রাতে জাহাজ নিয়ে বন্দর ছেড়ে চলে যাওয়ার। বিষয়টি জানতে পেরে কাংমো হেড অফিসে না জানিয়েই নিজ দায়িত্বে মিশনটি শুরু করার সিদ্ধান্ত নেয়। এরপর কাংমো আর গুমশক সেই জাহাজটি আটকানোর জন্য সরাসরি ইঞ্জিন রুমে ঢুকে পড়ে। ইঞ্জিন রুমে ঢোকার পর কাংমো আর গুমশক দেখতে পায় সেখানে অনেকগুলো মাফিয়া রয়েছে। তারা দুজনে মিলে সেই মাফিয়াদের একে একে গুলি করে মেরে ফেলে। জাহাজের পুরো ইলেকট্রিসিটি বন্ধ করার জন্য কাংমো আর গুমশক সেখানে একটি ইএমপি ডিভাইস লাগিয়ে দেয়। এই ডিভাইসটি পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করতে হয়। তারা পাসওয়ার্ড দিয়ে জাহাজের সব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, যাতে মাফিয়ারা পাসওয়ার্ড ছাড়া আর জাহাজটি চালাতে না পারে। কাংমো ভেবেছিল তাদের অর্ধেক কাজ হয়ে গেছে, এখন শুধু অস্ত্রগুলো উদ্ধার করে বের করতে পারলেই মিশন সফল হবে। কিন্তু সমস্যা দেখা দেয় যখন তারা বের হওয়ার রাস্তা খুঁজে পায় না। কন্ট্রোল রুম থেকে হিজু ব্লুটুথের মাধ্যমে তাদের বের হওয়ার পথ দেখিয়ে দিচ্ছিল, কিন্তু সেই নির্দেশনা অনুযায়ী যাওয়ার সময় হুট করে চারপাশ থেকে মাফিয়ারা এসে তাদের ঘিরে ফেলে। মাফিয়ারা কাংমোকে প্রচণ্ড টর্চার করে সেই ইএমপি ডিভাইসের পাসওয়ার্ড জানতে চায়। কাংমো প্রথমে মুখ না খুললেও মাফিয়ারা যখন তার সামনেই গুমশককে মেরে ফেলতে উদ্যত হয়, তখন সে বাধ্য হয়ে পাসওয়ার্ডটি বলে দেয়। পাসওয়ার্ড পেয়ে মাফিয়ারা জাহাজে বিদ্যুৎ ফিরিয়ে আনলেও তারা গুমশককে মেরেই ফেলে। কাংমো, হিজু আর জুনসাং কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। হেড অফিস এই ব্যর্থ মিশনের জন্য সব দোষ কাংমোর উপর চাপিয়ে দেয় এবং তাকে সাসপেন্ড করা হয়। এরপর থেকেই হিজু আর জুনসাংয়ের সাথে কাংমোর আর কোনো যোগাযোগ ছিল না। বর্তমানে ফিরে এসে দেখা যায় কাংমো তার সেই পুরনো ডায়েরি আর পাসপোর্টগুলো পুড়িয়ে দিচ্ছে।
সেখানে গুমশক আর তার পরিবারের ছবি দেখে কাংমো খুব অপরাধবোধে ভোগে এবং গুমশকের ছেলের যত্ন নেয়। এরপর কাংমো বাজারে গিয়ে হিজুর অনাগত বাচ্চার জন্য কিছু কেনাকাটা করে। কিন্তু দূর থেকে মিনসুনের জুনিয়র সহকর্মীরা এই দৃশ্য দেখে মোবাইলে ছবি তুলে তাদের বসের কাছে পাঠিয়ে দেয়। বস তখন মিনসুনের পাশেই ছিল এবং সে সব ছবি দেখে লুকানোর চেষ্টা করে, কিন্তু মিনসুন জোর করে মোবাইলটি কেড়ে নেয় এবং দেখতে পায় তার সেই ভোলাভোলা হাজব্যান্ড আড়ালে অন্য একটি মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নিজের স্বামীর এই গোপন জীবন দেখে মিনসুন তো অবাক। মিনসুন বসের ফোনে ছবিগুলো দেখে একদম থতমত খেয়ে যায়। কোনো মেয়েই চায় না তার স্বামীর ভাগ অন্য কেউ নিক, কিন্তু মিনসুনের মতো একজন ডিটেকটিভের কাছে এটা সহ্য করা আরও কঠিন। এদিকে কাংমো হিজুর বাড়িতে গিয়ে জুনসাং নিখোঁজ হওয়ার রহস্য খুঁজতে শুরু করে। হিজু তাকে জুনসানের রাখা একটি গোপন ফাইল দেখায়, যেখানে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 3.5 ট্রিলিয়ন টাকার একটি বিশাল দুর্নীতির কথা লেখা ছিল। এই জালিয়াতির মূলে ছিল জেনারেল পার্ক নামের এক রহস্যময় ব্যক্তি। হিজু কাংমোকে একটি অদ্ভুত চিঠি আর তার ভেতরে থাকা একটি কলম দেখায়। কাংমো বুদ্ধি খাটিয়ে কলমটি ভেঙে ফেলে এবং ভেতর থেকে একটি গোপন কোড উদ্ধার করে। তারা এই কোডটি অনলাইনে সার্চ করে একটি কন্ট্রাক্ট সাইটে পৌঁছায়। সেখান থেকে মেসেজ আসে যে তারা যদি জুংসাংকে চেনে তবে যেন আগামীকাল বিকেলে বিজনেস হোটেলের 315 নম্বর রুমে দেখা করে। হিজু বেশ ভয় পেয়ে যায়, কিন্তু কাংমো তাকে আশ্বস্ত করে বলে যে অপরাধীরা হিজুকে টোপ হিসেবে ব্যবহার করছে, কারণ তারা জানে জুংসান কোথায়, তাই সেখানে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। রাতে মিনসুন নিজের বাড়িতে ফিরে সব জায়গার তল্লাশি শুরু করে। সে দেখতে চায় কাংমো তার পরকীয়ার কোনো চিহ্ন রেখে গিয়েছে কিনা, কিন্তু কিছু না পেয়ে সে মন শান্ত করতে মেডিটেশন করতে বসে। ঠিক তখনই কাংমো ঘরে ঢোকে। কাংমোকে এত রাতে ফিরতে দেখে মিনসুন বেশ অবাক হয়। কাংমো তাকে অনুরোধ করে যেন পরের দিন মাছ ধরতে যাওয়ার জন্য তাকে গাড়িটা দেওয়া হয়। মিনসুনের মনটা বিষিয়ে ওঠে, কারণ বিয়ের 6 বছরে কাংমো কোনোদিন তাকে নিয়ে ঘুরতে যায়নি, আর এখন সে নিজে একা যাওয়ার জন্য গাড়ি চাইছে। তবুও মিনসুন তাকে গাড়ি দিতে রাজি হয়। পরের দিন সকালে কাংমো যখন মিনসুনের গাড়ি নিয়ে বের হয়, মিনসুন তখন তার বসের মায়ের গাড়ি নিয়ে চুপি চুপি তাকে অনুসরণ করতে শুরু করে। মিনসুন দেখতে পায় কাংমো একটি মেয়েকে নিয়ে সোজা একটি হোটেলে গিয়ে রুম ভাড়া করছে। কাংমো যখন হিজুকে নিয়ে 315 নম্বর রুমে ঢুকে, তখন মিনসুন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু তার বস তাকে থামিয়ে বলেন যে তারা যদি শুধু গল্প করে তবে হুট করে ভেতরে ঢোকা ঠিক হবে না। তারা তখন প্রমাণ জোগাড় করার জন্য একটি ড্রোন ক্যামেরা ব্যবহার করে জানালা দিয়ে ঘরের ভেতরে নজর রাখতে শুরু করে। মিনসুন ড্রোনের ফুটেজে দেখতে পায় তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হচ্ছে না, যা দেখে সে কিছুটা শান্ত হয়। ঠিক তখনই মিনসুনের জুনিয়র সহকর্মী ফোন করে জানায় যে জুংসানকে একটি সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে। মিনসুন তখন জুংসানের কেসটি তদন্ত করতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। তবে যাওয়ার আগে সে তার বসের গাড়িতে একটি গোপন ক্যামেরা লাগিয়ে কাংমোর উপর নজর রাখার ব্যবস্থা করে। ওইদিকে হোটেলের ভিতরে থাকা সেই রহস্যময় লোক কাংমো আর হিজুকে রুম বদলে 637 নম্বর রুমে যেতে বলে। সেখানে গিয়ে তারা জানতে পারে যে ওই লোকটিও জুংসানের সাথে একই লক্ষ্য নিয়ে কাজ করত। লোকটি তাদের একটি প্রজেক্টরের মাধ্যমে দেখায় যে গত বছর প্রতিরক্ষা মন্ত্রণালয় 3.5 ট্রিলিয়ন টাকার একটি সম্পূর্ণ জাল প্রজেক্টের ঘোষণা দিয়েছিল। এই জালিয়াতির পেছনে আসল মাথা হলো জেনারেল পার্ক। জুংসান এই জালিয়াতির কথা জানতে পেরে এই গোপন টিম গঠন করে তদন্ত শুরু করেছিল, কিন্তু জেনারেল পার্কের লোকেরা তার দলের সদস্যদের মেরে ফেলে। জুংসানের দলের সদস্য বেক্সুন সেই ফান্ডের সব টাকা আটকে দিয়ে একটি ফাইলে ভরে পেনড্রাইভে করে লকারে রেখে এসেছিল, যা বন্ধুরা আমরা মুভিতে আগে দেখেছি। এই পেনড্রাইভটি ছাড়া জেনারেল পার্ক কিছুই করতে পারবে না, তাই তারা বেক্সুনকে আক্রমণ করেছিল। শেষে লোকটি একটি পেনড্রাইভ দেয়, যার ভেতরে থাকা ফুটেজ থেকে বোঝা যায় জুংসানকে একটি পুরনো সামরিক হাসপাতালের ভেতরে বন্দি করে রাখা হয়েছে। কাংমো আর হিজু আবারও জুংসানের বাসায় ফিরে আসে এবং সেই পেনড্রাইভে থাকা ফুটেজগুলো খুব মন দিয়ে দেখে। ফুটেজগুলো দেখে তারা নিশ্চিত হয় যে জুংসানকে জেনারেল পার্কের লোকেরা সেনাবাহিনীর একটি পুরনো হাসপাতালের ভেতরে বন্দি করে রেখেছে। অন্যদিকে মিনসুন তার বসের গাড়ির কাছে গিয়ে সেখানে লাগানো ক্যামেরার ফুটেজ চেক করে। সে যখন ভিডিওতে কাংমো আর হিজুর ছবিগুলো দেখে, তখন তার ভুল ধারণা আরও পোক্ত হয় যে কাংমো সত্যিই পরকীয়া করছে। রাগে আর অভিমানে মিনসুন পুলিশ স্টেশনে গিয়ে তার জুনিয়র সহকর্মীকে বলে তার মোবাইলটি যেন ক্লোন করা হয়। রাত যখন গভীর হয় এবং যখন কাংমো ঘুমিয়ে পড়ে, তখন মিনসুন এক অদ্ভুত কাণ্ড করে। সে কাংমোর চোখে কস্টেপ মেরে তার চোখের পাতাগুলো খুলে ধরে, যাতে ফেস লক বা আইরিশ লক দিয়ে মোবাইলটি আনলক করা যায়। সে সফলভাবে কাংমোর ফোনের সাথে নিজের ফোনটি ক্লোন করে নেয়, যাতে কাংমো কোথায় যাচ্ছে আর কি করছে তার সব খবর সে নিজের মোবাইলে দেখতে পারে। পরের দিন অফিসে গিয়ে মিনসুন তার ফোন চেক করে দেখতে পায় কাংমোর মোবাইলের লোকেশন একটি পাহাড়ি এলাকায় দেখাচ্ছে।
সেখানে সেই পুরনো হাসপাতালের ভেতরে এক সাইকো ডাক্তার জুংসানকে অমানসিক নির্যাতন করছিল। সে জুংসানের কাছে জানতে চায় পেনড্রাইভটি কোথায় রাখা হয়েছে। জুংসান কিছুতেই মুখ না খোলায় সেই ডাক্তার তাকে ইলেকট্রিক শক দেয়। জেনারেল পার্ক না পারছিল জুংসানকে মেরে ফেলতে, না পারছিল তার মুখ থেকে কথা বের করতে। এদিকে মিনসুন তার বসের কাছে দুঃখ করে জানতে চায় কাংমোকে তাকে আর আগের মতো ভালোবাসে না। ঠিক তখনই খবর আসে যে বেকসুনের জ্ঞান ফিরেছে। মিনসুন হাসপাতালে গিয়ে বেকসুনের কাছে জানতে চায় কেন তাকে আক্রমণ করা হয়েছিল। বেকসুন জানায় তারা জেনারেল পার্ককে ধরার জন্য এই ফাঁদ পেতেছিল। বেকসুন জেনারেল পার্কের একটি বিশেষ চিহ্ন এঁকে মিনসুনকে দেখিয়ে দেয়। তখনই মিনসুনের বস জানায় যে জুংসানকে তার বাড়ির সামনে থেকে কিডন্যাপ করার কিছু ফুটেজ তাদের হাতে এসেছে। কাংমো হিজুর সাথে পরিকল্পনা করে একজন সুইপারের ছদ্মবেশ নিয়ে সেই হাসপাতালে ঢুকে পড়ে। সে সেখানকার ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে পাগলের অভিনয় শুরু করে, যাতে গার্ডরা তাকে পাগল মনে করে ভেতরে নিয়ে যায়। ভেতরে গিয়ে কাংমো একজন গার্ডকে মেরে তার পোশাক পরে নেয় এবং জুংসানের সন্ধানে আরও গভীরে যায়। সেখানে সে দেখে এক সাইকো ডাক্তার জুংসানকে ইলেকট্রিক শক দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক ওই সময় ডাক্তার তার সহকর্মীকে ব্যাটারি আনতে পাঠালে কাংমো সুযোগ বুঝে ডাক্তারকে কাবু করে চেয়ারে বেঁধে ফেলে এবং জুংসানকে অ্যাম্বুলেন্সে করে সেখান থেকে বের করে আনে। ওইদিকে সেই সহকারী ফিরে এসে অন্ধকারে ডাক্তারকে জুংসান ভেবে ইলেকট্রিক শক দিতে শুরু করে এবং পরে ভুল বুঝতে পেরে কান্নাকাটি করতে থাকে। জুংসানকে উদ্ধার করার পর সিনেমার সবচাইতে বড় টুইস্ট সামনে আসে। দেখা যায় হিজু আসলে কোনো অসহায় নারী নয়, সেই হলো রহস্যময় জেনারেল পার্ক। 6 বছর আগে রাশিয়ার মিশনে হিজুই ছিল সেই বিশ্বাসঘাতক যে মাফিয়াদের সব তথ্য পাচার করে দিয়েছিল। হিজু আসলে জুংসানের স্ত্রী নয়, সে মূলত কাংমোকে বোকা বানিয়ে জুংসানের কাছ থেকে পেনড্রাইভের তথ্য বের করার ফাঁদ পেতেছিল। জুংসান যখন কাংমোকে বিশ্বাস করে পেনড্রাইভটি কোথায় লুকানো আছে তা বলে দেয়, হিজু তখন গোপন ক্যামেরার মাধ্যমে সব দেখে ফেলে। জুংসান যখন বুঝতে পারে হিজু আসলে কে, তখন সে কাংমোকে ফোন করে সব সত্যি বলতে যায়। তখনই অন্য ডাক্তারটি জুংসানকে গুলি করে মেরে ফেলে। আসলে এই লোকটিও হিজুরি লোক ছিল। ঠিক ওই সময় একটি গাড়ি এসে কাংমোর গাড়িকে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এদিকে মিনসুন জুংসানের বাড়িতে তদন্ত করতে গিয়ে জেনারেল পার্কের লোকদের মুখোমুখি হয়। তাদের সাথে লড়াই করার সময় মিনসুন পেনড্রাইভটি পেয়ে যায় এবং কৌশলে সব তথ্য নিজের মোবাইলে ট্রান্সফার করে পেনড্রাইভটি নষ্ট করে দেয়। এই দেখে জেনারেল পার্কের লোকেরা মিনসুনকে ধরে নিয়ে গিয়ে টর্চার শুরু করে। হিজু বা জেনারেল পার্ক যখন জানতে পারে মিনসুন সব তথ্য কোথাও সরিয়ে ফেলেছে, তখন সে মিনসুনকে একটি ড্রাগ ইনজেকশন দিয়ে মাতাল করে ফেলে। এরপর জেনারেল পার্ক ভিডিও কল দিয়ে কাংমোকে মেরে ফেলার হুমকি দেয়। মাতাল অবস্থায় মিনসুন বাধ্য হয়ে স্বীকার করে নেয় যে সব তথ্য তার মোবাইলে আছে। ঠিক আগের মতোই তথ্য পাওয়ার পর জেনারেল পার্ক যখন কাংমোকে মেরে ফেলার অর্ডার দেয়, তখন তার লোকেরা কাংমোকে মারতে যায়, কিন্তু কাংমো পাল্টা আঘাত করে সেই গার্ডকে মেরে ফেলে এবং তার পোশাক পরে সেখান থেকে সটকে পড়ে। এদিকে টর্চার করা লোকটি যখন মিনসুনকে শেষ করে দেওয়ার জন্য তৈরি হচ্ছিল, ঠিক তখনই কাংমো একটি গাড়ি নিয়ে ঝড়ের বেগে সেখানে হাজির হয়। সে দুর্ধর্ষভাবে গুলি চালিয়ে ওখানে থাকা লোকগুলোকে খতম করতে শুরু করে। মিনসুন তার সেই অতি সাধারণ আর ভেজা বেড়াল টাইপের স্বামীর এমন ভয়ঙ্কর রূপ দেখে একদম হতবাক হয়ে তাকিয়ে থাকে। কাংমো মিনসুনকে নিয়ে ওখান থেকে পালানোর সময় পার্কের লোকেরা তাদের ধাওয়া করে। মিনসুন তার গোয়েন্দা বুদ্ধি খাটিয়ে পার্কের লোকদের গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় এবং তারা দুজনের নিরাপদ জায়গায় চলে আসে। মাঝপথে মিনসুন কাংমোর কাছে তার আসল পরিচয় জানতে চায়। কাংমো তখন সত্যিটা স্বীকার করে বলে যে সে একসময় ডিফেন্স ইন্টেলিজেন্ট কমান্ডের স্পেশাল এজেন্টের চিফ ছিল। মিনসুন অবাক হয়ে জিজ্ঞেস করে সে আগে কেন এই কথা বলেনি। কাংমো বেশ লাজুকভাবে উত্তর দেয় যে মিনসুনের দিকে তাকিয়ে সে ভয়ে কিছু বলতে পারেনি। মিনসুন তখন কাংমোকে বকা দিয়ে বলে যে সে কত বড় বোকা, কারণ ওই মেয়েটি তাকে বোকা বানিয়ে নিজের ফায়দা লুটে নিয়েছে। এরপর তারা দুজনে আর দেরি না করে সিদ্ধান্ত নেয় ওই হিজুকে গিয়ে ধরবে। কাংমো আর মিনসুন দুজনে মিলে পুরো প্রস্তুতি নিয়ে পার্কের অর্থাৎ হিজুর সেই গোপন আস্তানায় হামলা চালায়। তারা পার্কের সব পাহারাদারকে মেরে ভেতরে ঢুকে পড়ে। ভিতরে গিয়ে তারা দেখতে পায় হিজু তার সেই 3.5 ট্রিলিয়ন টাকা একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করছে, আর মাত্র 2 মিনিট বাকি ছিল টাকাগুলি পুরোপুরি অবৈধ থেকে বৈধ করার জন্য। ঠিক ওই মুহূর্তেই কাংমো আর মিনসুন ইলেকট্রিক রুমে ঢুকে পড়ে এবং পুরো আস্তানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। হিজু তার সফলতার একদম শেষ পর্যায়ে এসে এমন বাধা পাওয়ায় রাগে ফেটে পড়ে। কাংমো তখন ওয়াকিটকির মাধ্যমে হিজুকে জিজ্ঞেস করে যে সে কেন এমন বিশ্বাসঘাতকতা করলো। হিজু তখন উল্টো দম্ভ করে বলে যে এত বিশাল অঙ্কের টাকার কাছে সম্পর্কের কোনো দাম নেই। পার্ক যখন তার ইলেকট্রিক রুমে লোকদের কাছে সিগন্যাল পাঠায়, মিনসুন তখন পাল্টা চ্যালেঞ্জ দিয়ে বলে যে তুই একটু দাঁড়া, আমরাই তোর কাছে আসছি। এরপর তারা দুজনের সামনে এগিয়ে গিয়ে পার্কের সব লোকদের গুলি করে মেরে ফেলে। হিজু তখন তার সব গোপন তথ্য একটি লাগেজের মধ্যে ভরে
তার লোকদের নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর সময় একটি বড় বোমা বিস্ফোরণ হওয়ার কারণে হিজু আহত হয়ে মাটিতে পড়ে যায়। তবে আহত হলেও সে তার সেই লাগেজটি ছাড়েনি। ঠিক তখনই দুজন লোক এসে হিজুকে ধরে গাড়িতে তুলে পালাতে সাহায্য করে, কিন্তু হিজু জানতো না যে ওই দুজন আসলে কাংমু আর মিনসুন, যারা পার্কের লোকদের মেরে তাদের ড্রেস পরে ছদ্মবেশ নিয়েছিল। গাড়ির ভেতরে মিনসুন হিজুকে গান পয়েন্টে ধরলে হিজুর অন্য একটি লোক তাদের গাড়িটিকে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। সেখানে কাংমোর সাথে সেই লোকটির আর পার্কের সাথে মিনসুনের এক বিশাল লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে পার্ক তার সেই সুটকেস নিয়ে একটি গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে। মিনসুন তখন তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে পাশে থাকা একটি গ্যাস সিলিন্ডারে গুলি করে। সিলিন্ডারটি সজোরে উড়ে গিয়ে পার্কের গাড়িতে আঘাত করে এবং গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। এরপরও পার্ক বেঁচে যায় এবং তার লাগেজটি শক্ত করে ধরে রাখে। সে মিনসুনকে লোভ দেখিয়ে বলে যে 3.5 ট্রিলিয়ন টাকার এই বিশাল সম্পদ তারা দুজনে ভাগ করে নেবে, কিন্তু মিনসুন তা প্রত্যাখ্যান করে বলে, আমি জিতেছি তাই পুরো টাকাটাই আমার। এই বলে সে পার্কের হাত থেকে লাগেজটি ছিনিয়ে নেয়। ঠিক সেই সময় সেখানে পুলিশ আর সেনাবাহিনী হাজির হয় এবং মিনসুন ও কাংমুকে গ্রেফতার করে। মিনসুন তখন সেই লাগেজটি সেনাবাহিনীর হাতে তুলে দেয়। প্রথমে তাদের উপর অভিযোগ আনা হলেও নিজের জীবন বাজি রেখে দেশকে এত বড় ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য শেষমেশ তাদের সসম্মানে ছেড়ে দেওয়া হয়। 6 মাস পরের দৃশ্যে দেখা যায় কাংমু আর মিনসুন আবার একসাথে কাজে ফিরে এসেছে। তারা এক মাদক ব্যবসায়ীকে ধরলে সে কাংমুর দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। লোকটি বলে যে তার বসের চেহারা হুবহু কাংমুর মতো, তাই সে নিজেও কনফিউশনে পড়ে গেছে যে কাংমুই তার বস কিনা। কাংমু নিজেও এই কথা শুনে অবাক হয়ে যায় এবং এভাবেই এই রহস্যময় সিনেমাটির সমাপ্তি ঘটে। বন্ধু, এই ধরনের গল্প দেখতে পছন্দ করলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।